আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই ঘটনার পর 1 বছর হয়ে গেছে। কি পেল বাংলাদেশের সাধারণ মানুষ? আদৌ কি ভোট হবে ফেব্রুয়ারিতে, নাকি সত্যি চক্রান্ত করে আবার পিছিয়ে দেওয়া হবে নির্বাচন? এখন সেটাই বিশ্লেষণ করার পালা। ঠিক 1 বছর আগের কথা, 2024 16ই জুলাই। বাংলাদেশে তখন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জোরে এক অভূতপূর্ব পরিস্থিতি। চারিদিকে মিটিং, মিছিল, ছাত্র আন্দোলন, গোটা বাংলাদেশ জুড়ে কোটা নিয়ে সরব ছাত্রেরা। তখনই ঝড় ওঠে একটি ঘটনাকে কেন্দ্র করে। কি সেই ঘটনা? রংপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয় আন্দোলনকারী ছাত্র আবু সঈদের। কে এই আবু সঈদ? আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে, পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল যে ছাত্রটি, তার নাম আবু সঈদ। এই আবু সঈদের ছবি ছড়িয়ে পড়ে গোটা পৃথিবী জুড়ে। এর পরের অধ্যায় আপনাদের প্রত্যেকেই জানা, আরও তীব্র হয় ছাত্র আন্দোলন, বাঁধভাঙা বিক্ষোভ। শেষ পর্যন্ত এই আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই ঘটনার পর 1 বছর হয়ে গেছে। কি পেল বাংলাদেশের সাধারণ মানুষ? আদৌ কি ভোট হবে ফেব্রুয়ারিতে, নাকি সত্যি চক্রান্ত করে আবার পিছিয়ে দেওয়া হবে নির্বাচন? এখন সেটাই বিশ্লেষণ করার পালা। যাকে দিয়ে শুরু করলাম, প্রথমে তার কথাতেই আসা যাক। কে এই আবু সঈদ? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকারীরা যাকে এই জুলাই আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যা দেন। 16ই জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এই আবু সঈদের। ইউনূস সরকার প্রথমে এই 16ই জুলাই তারিখটিকে শহীদ আবু সঈদ দিবস হিসেবে ঘোষণা করেছিল। পরবর্তীকালে সেখান থেকে পিছিয়ে এসে এটা জুলাই শহীদ দিবস নাম দেয়। এখন সরকার কি করছে তার থেকেও বড় বিষয় কি বলছে আবু সঈদের পরিবার। আমরা যতদূর জানি, আবু সঈদের বাবা, আবু সঈদের পরিবার সরকারের ভূমিকায় চরম অখুশি। কারণ তাদের পরিবারের বক্তব্য, আবু সঈদের মৃত্যুর বিচার তারা এখনো পাননি। হ্যাঁ, 4 জন জেলে আছেন, ঠিকই কথা। 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি করার পরোয়ানা জারি করেছে, সেটাও ঠিক। কিন্তু সরকারের এই পদক্ষেপে, এইটুকু পদক্ষেপে আদৌ সন্তুষ্ট নন তারা। কদিন আগে রংপুরে জামাতে ইসলামীর যে মঞ্চ ছিল, সেই মঞ্চেও সরব হতে দেখা দিয়েছে জামাত নেতাদের, এবং সেখানে আবু সঈদের বাবা এবং দাদা, তারা দুজনেও কিন্তু সেখানে সরব হয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষ বলছে তারাও বিচার পাননি। তাহলে কারা পেল বিচার? বাংলাদেশের এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যত না বলা যায় ততই ভালো। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এবং ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা জিনিসের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অত্যন্ত খারাপ। এতদিন দেশের বাইরে থেকে সমালোচনা হচ্ছিল, এখন দেশের ভেতর থেকেও সমালোচনা হচ্ছে। একটা দেশ কার্যত অশান্ত, বিশৃঙ্খল জনতা বা মবের হাতে চলে গিয়েছে, যাকে অনেকেই মব সন্ত্রাস বলছে। বিভিন্ন জেলাতে নানা ধরনের ঘটনা ঘটছে, কিছু প্রকাশ্যে আসছে, কিছু আসছে না। কিছুদিন আগে একজন সাধারণ নাপিতকে ধরে উন্মত্ত জনতার সে মার আপনারা অনেকেই ভাইরাল ভিডিওর যুগে দেখেছেন। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়
হিন্দু শিক্ষকরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আপনারা দেখেছেন যে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা সত্যিই খারাপ। ইসকনের চিন্ময়ানন্দ দাস এখনও জেলে। এই তো সম্প্রতি কয়েকদিন প্রমোশনের পরীক্ষা দিতে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, এবং সেখানে তাকে চরম হেনস্থা করা হয়। রেহাই দেয়া হচ্ছে না বিয়েবাড়ির মতো সামাজিক অনুষ্ঠানকেও, সেখানেও মব ঢুকে পড়ছে, যাকে পাচ্ছে মারছে, যাই যে কোনোভাবে ভণ্ডুল করে দিচ্ছে। এমন অবস্থা যাচ্ছে যে 1200-1300 লোক দিয়ে বিয়েবাড়ির সমস্ত খাবারও খেয়ে নিচ্ছে। তো অনেকেই বলছেন এটা এই মব হামলার কোথাও কোনো বিচার হচ্ছে না, মানুষ জানে না কোথায় যাবে। মানুষের বক্তব্য এই রকম পরিস্থিতি একমাত্র বদলাতে পারে কোনো একটা দায়িত্বশীল সরকার, যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। কিন্তু কবে হবে নির্বাচন, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। অনেকের মতে যে আদৌ কি নির্বাচন হবে, নাকি নানা টালবাহানা অছিলায় নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে এই বর্তমান ইউনূসের তদারকি সরকার। বাংলাদেশের সব রাজনৈতিক দল ভোট চাইছে। খালেদা জিয়ার বিএনপি হোক, জামাতে ইসলামী পার্টি হোক, বা সদ্য গজানো ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি, সবাই চাইছে ভোট হোক। এটা নিয়ে কোনো মতবিরোধ নেই। সম্প্রতি লন্ডনে খালেদার পুত্র তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন মোহাম্মদ ইউনূস। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেছেন যে আমরা বাংলাদেশে ভোট চাই, এবং সম্ভবত ঈদের আগে, রোজার আগেই বাংলাদেশে ভোট করিয়ে নেব। তাহলে সেই অর্থে দেখতে গেলে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হওয়ার কথা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কি পদ্ধতিতে ভোট হবে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল চাইছে যেভাবে এতদিন পর্যন্ত ভোট হয়ে এসেছে সেভাবে ভোট হোক। আর এরশাদের দল হোক, বা ছাত্রদের দল হোক, বা জামাত হোক, তারা চাইছে একটা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা কি, সেটাই আপনাদের বলব। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় সম্পূর্ণ বদল আনতে চায় জামাত এবং ছাত্র আন্দোলনকারীরা। বর্তমান যে পদ্ধতিতে সংসদে নির্বাচন করা হয় সেই পদ্ধতিটাকেই বদলে দিতে চায় তারা, যাতে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপি। এই পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক নির্বাচন পদ্ধতি যেটা নিয়ে গোল বেঁধেছে, সেই পদ্ধতিটা ঠিক কি? আপনি ধরে নিন বাংলাদেশে, বাংলাদেশের ধরে নেয় না, বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন মোটামুটি 350 মতন। এর মধ্যে 300 আসনে ভোট হয়। এই 300 আসনের ভোটের যে সিস্টেম, সেটা ভারতের যা সিস্টেম সেভাবেই, অর্থাৎ জনগণ ভোট দেয় কোনো না কোনো একটা পার্টির প্রার্থীকে, তিনি নির্বাচিত হয়ে সংসদে যান। তো এই পদ্ধতিতে যে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটে দাঁড়ান, জেতেন বা হারেন, যারা জেতেন তারা সংসদে যান, এবং যে দলের সাংসদ সংখ্যা বেশি, সংখ্যাগরিষ্ঠ, তারা সরকার তৈরি করেন। এইভাবেই বাংলাদেশে ভোট হয়ে এসেছে। এবার ছোট ছোট রাজনৈতিক দলগুলো চাইছে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। সেটা কি? এখানে এই ব্যবস্থায় কে কোন এলাকা থেকে জিতছেন, ব্যক্তি জিতছেন, তার উপর এটা নির্ভর করছে না। এখানে তাদের বক্তব্য হচ্ছে যে কোন দল, এখানে কোনো প্রার্থী থাকবেন না, কোনো প্রার্থী থাকবে না, কোন দল প্রতীকে ভোট হবে, প্রত্যেকের প্রতীক। এখানে যেমন প্রতীকে ভোট হয়, হাত চিহ্ন হোক, পদ্ম চিহ্ন হোক, বা জোড়া ফুল চিহ্ন হোক, ওখানে বলছে প্রতীকে ভোট হবে, এবং কোন দল জনসংখ্যার কত পার্সেন্ট ভোট পেয়েছে তার ভিত্তিতে সংসদে আনুপাতিক হারে তার সাংসদ সংখ্যা নির্ধারণ করা হবে। এবং ধরুন কোনো দল 10% ভোট পেয়েছে, এমনও হতে পারে ভারতের সংসদ ব্যবস্থায় 10% ভোট পেয়ে কেউ সাংসদ হলো না। বাংলাদেশেও তাই হয়, 10% ভোট পেয়ে কেউ হয়তো সাংসদ হতে পারল না। কিন্তু এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় 10% ভোট পেয়েও কিন্তু সংসদে যাওয়ার সুযোগ থাকছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলের। আবার যদি বাংলাদেশে সত্যিই যে পুরনো পদ্ধতিতে ভোট হয়, তাহলে পরিষ্কার বিএনপি ওয়াকওভার পাবে, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে ভোটে লড়তে পারবে কি পারবে না তা জানা যাচ্ছে না, আর বিএনপি অনেকটাই এগিয়ে আছে। এই ছাত্রদের দল হোক বা জামাতে ইসলামী হোক, সরকার গড়ার ক্ষমতা তো দূরস্থান, এদের কাছাকাছি আসারও ক্ষমতা নেই। সুতরাং এরা আনুপাতিক হারে নির্বাচন চাইছে, যাতে সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকুক, বিশেষ করে ছাত্ররা। ছাত্রদের কজন ভোট দেবে কেউ জানে না। এখন
এই 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 সিস্টেম নিয়েই সব থেকে বড় সমস্যা তৈরি বা জটিলতা তৈরি হয়েছে। বিএনপি কিছুতেই চাইছে না এই সিস্টেম চালু থাকুক, কারণ বাংলাদেশে একটা দল, ভারতবর্ষেও তাই, যে 40% ভোট পেয়েই সরকার করতে পারে, 35% ভোট পেয়েও সরকার করতে পারে, এর উদাহরণ ভুরি ভুরি রয়েছে। ছাত্ররা বুঝে গেছে যে ভোটের ময়দানে তারা বিরাট কোনো সুবিধা করে উঠতে পারবে না, সুতরাং তারা চাইছে যে এই আনুপাতিক হারে ভোট যদি হয় তাদের সংসদে তাদের একটা প্রতিনিধিত্ব থাকবে। এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দলের যুক্তি কি, বর্তমানে প্রত্যেকটা প্রার্থী নিজে গুণে সংসদে আসেন, আনুপাতিক ব্যবস্থা হলে উটকো লোকজন যে কেউ সংসদে ঢুকে পড়তে পারবে এবং পার্টির হাতে ক্ষমতা থাকবে। এখন তো একটা লোকের ভাবমূর্তি, তার আচার, তার ব্যবহার, মানুষের সাথে জনসংযোগ একটা ভূমিকা পালন করে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যদি আনুপাতিক হারে ভোট হয় যে কেউ সংসদে ঢুকে পড়তে পারে, যার কোনো জনভিত্তি নেই, এমনকি নানা ধরনের ক্রিমিনাল ঢুকে পড়তে পারে। বিশ্বের 170টি দেশের মধ্যে বর্তমানে মাত্র 91টি দেশে এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে। আমাদের যদি আশপাশের দেশগুলো দেখি তাহলে শ্রীলঙ্কা এবং নেপালে এই পদ্ধতি চালু আছে, কিন্তু এই আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার মতো পরিকাঠামো কি বাংলাদেশের আছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যাই হোক, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এটা নিয়ে চরম মতবিরোধ রয়েছে, একদল পক্ষে একদল বিপক্ষে, কি হবে কেউ জানে না। সংঘাতের অবশ্য আরও একটা বড় কারণ রয়েছে। ইসলামিক দলগুলো চায় ভোটের আগেই সংবিধান সংশোধন করতে। তারা সংবিধানে কি সংশোধন করতে চাইছে? তারা চাইছে যে ধর্মনিরপেক্ষতা বলে যে শব্দটা বাংলাদেশের সংবিধানে এখনো পর্যন্ত সংবিধানে লেখা আছে, বাস্তবে কি হচ্ছে জানা যায় না, আপনারা জানেন, কিন্তু এখনো সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষতা। সেই শব্দটা ইসলামিক দলগুলো চাইছে ভোটে যাওয়ার আগে বাদ দিতে, অর্থাৎ সংস্কার করতে। কিন্তু বিএনপির বক্তব্য আগে নির্বাচিত সরকার আসুক, তারপর সেই সরকার সিদ্ধান্ত নেবে, এই ধরনের শব্দ সংবিধান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তারা নেবে। সংবিধান বদলের ক্ষমতা কোনো অস্থায়ী সরকারের হাতে থাকা উচিত নয়, এটা সত্যিই তো বাস্তব। একটা নির্বাচিত সরকার ছাড়া একটা অনির্বাচিত সরকার তৈরি, একটা মানে ইউনুসের একটা আলটপকা চলে আসা সরকার কি করে এত বড় সিদ্ধান্ত নেয়? এই সংঘাতের জেরেই জাতীয় ঐক্যমত্য কমিশনে এখনও কোনো ঐক্যমত্য হয়নি, ঘোষণা হয়নি জুলাই সনদ। এত কিছু গণ্ডগোলের মধ্যে, এত কিছু ঝামেলার মধ্যে সবার নজর গিয়ে পড়ছে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে। এখন আওয়ামী লীগ ভোটে লড়তে পারবে কি পারবে না কেউ জানে না, কোর্ট কি সিদ্ধান্ত নেবে কেউ জানে না। ধরে নিলাম আওয়ামী লীগ ভোটে লড়তে পারল না, আওয়ামী লীগের ভোটে লড়ার ক্ষমতা ইউনূস কেড়ে নিলেন, ছাত্ররা কেড়ে নিল। আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী দেশ ছাড়া, হাসিনা নিজে দেশ ছাড়া, সমর্থকদের অনেকেই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু এত বড় রাজনৈতিক দল এত বছর ধরে তৈরি করেছে, তার বাংলাদেশকে তৈরি করেছে, তার এত ভোটার, তারা তো রাতারাতি উবে যায়নি, তারা তো বাস্তবের মাটিতে এখনো রয়েছে। খুব কম করে হলেও 15 থেকে 20% ভোট এখনো পর্যন্ত আওয়ামী লীগের আছে। তারা কোন দিকে ভোট দেবে, কোন দিকে যাবে? তারা কি বিএনপির দিকে যাবে? বিএনপি তাদের চিরশত্রু, যেদিন থেকে আওয়ামী লীগ তৈরি হয়েছে বিএনপির থেকে চিরশত্রু, আর জামাতও তাদের চরম শত্রু। কোন দিকে যাবে এই আওয়ামী লীগের ভোটাররা? দেশ যদি ভোটে যায় তারা কোন পক্ষ নেবেন? মুজিবের অনুগামীরা কি পারবেন মৌলবাদের পাশে দাঁড়াতে? আর আমি যেটা বললাম, চিরশত্রু বিএনপির হাত ধরাটাও তাদের পক্ষে খুব মুশকিল। কি করবেন তারা? এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো এই 15 থেকে 20% আওয়ামী ভোটারদের কাছে টানার জন্য মরিয়া সব পক্ষই, কারণ বাংলাদেশ রাজনীতিতে এই আওয়ামী ভোটাররাই কিন্তু ফ্যাক্টর হবে। কারণ এখনও আওয়ামী ভোটারদের একটা সেকশনের আনুগত্য কিন্তু শেখ হাসিনার প্রতি রয়েছে, এবং হাসিনার দেশে না থেকেও যেভাবে বারবার বার্তা দিচ্ছেন, ইউনূসের সমালোচনা করছেন, দলীয় কর্মীদের একজোট থাকতে বলছেন, তাতে হাসিনা কি চান সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের আগের দিন যদি ভোটে লড়তে না পারেন তাহলে কার হাত ধরতে বলবেন? কর্মীদের কাছে,
এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জামাত ইসলামী এবং ছাত্রদের দল পথে নেমে এখন মানুষদের বলছে যে নির্বাচনী সংস্কার না করে ভোটে জিতা যাবে না। জামাতে ইসলামী এবং ছাত্রদের দল এখন মানুষের মধ্যে এটা প্রচার চালাচ্ছে যে নির্বাচনী সংস্কার না করে ভোটে যাওয়া যাবে না। তারা খুব ভালো করেই জানে নির্বাচনী সংস্কার না করলে তাদের ভাগ্যে লবডঙ্কা ছাড়া কিচ্ছু জুটবে না। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? ইনকিলাব ইনকিলাব। সুতরাং তারা যে কোনো উপায়ে এই সংস্কারটা করতে চাইছে। তাদের বক্তব্য যে সংস্কার না করে ভোটে গেলে তারা বুঝতে পারছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আর বিএনপি একবার ক্ষমতায় আসলে তাদের কি হাল হবে সেটা সবাই জানে। এই অবস্থায় বিএনপির বক্তব্য হচ্ছে যে ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে একদল, সংস্কারের নামে নানা অজুহাত তৈরি করে ভোটকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এখন ভোটকে কারা পেছাবে? এই ভোটকে চক্রান্ত করে তারাই পেছাবে যাদের লাভ আছে। কি ধরনের লাভ? হাসিনা পরবর্তীকালে বাংলাদেশে একটা ভারত বিদ্বেষের কেন্দ্র তৈরি হয়েছে, যে পাকিস্তানের সাথে ইউনূস প্রশাসনের একটা গভীর বন্ধুত্ব সম্পর্ক, টার্কির কাছ থেকে তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনা হচ্ছে, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ছে। তো এর সঙ্গে আরেকটা বড় বিষয়, মৌলবাদের চূড়ান্ত বাড়বাড়ন্ত হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে। দায়িত্বশীল নির্বাচিত সরকার এসে গেলে এই দুই ধরনের কাজ চালিয়ে যেতে সমস্যা হবে, কারণ নির্বাচিত সরকারের একটা দায় এবং দায়িত্ব থাকবে। এই কারণে ভোট পিছিয়ে দেওয়ার একটা কৌশল চলছে বলে অনেকে মনে করছেন, যাতে এইভাবে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী শক্তির একটা মুক্তাঞ্চলে পরিণত করা যায়। আওয়ামী লীগের সময়ে ঢাকার সঙ্গে যে সুসম্পর্ক নয়াদিল্লির ছিল, কিন্তু পরবর্তীকালে বিএনপিও যখন ক্ষমতা এসেছে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যায়নি। বিএনপিও কিন্তু দিল্লির সাথে একটা সম্পর্ক চিরকাল রেখে গেছে। তো এখনও বিএনপি এমন কোনো বার্তা দেয়নি যাতে এটা প্রমাণ হয় যে ক্ষমতায় এলে ভারত বিরোধী কাজকর্ম আরও অনেক বাড়বে। তো এই ভারত বিরোধী প্রচার এবং এই মৌলবাদের প্রচারটা প্রধানত করছে বাংলাদেশের এই ছাত্র সংগঠনগুলি এবং জামাত, যে তারা এমনভাবে নিয়ে যেতে চাইছে যে ভারত বিদ্বেষী জায়গাটাকে, যাতে নির্বাচনী সংস্কারের ধুয়ো তোলে, তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাইছে। এটা কিন্তু বিএনপিও বুঝতে পারছে। বিএনপির পরিষ্কার বক্তব্য যে সংস্কারের নামে এই চক্রান্ত তারা কিছুতেই মানবে না। এখন সবথেকে বড় প্রশ্ন যেটা, যে ভোটের পদ্ধতি নিয়ে যখন গোটা দেশ বিভিন্ন ভাগে বিভক্ত, রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতে বিভক্ত, তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কী করছেন? লন্ডনের তারেক রহমানের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক করে তিনি ঘোষণা করেছিলেন এপ্রিলের মধ্যেই ভোট হবে। কিভাবে ভোট হবে, কী পদ্ধতিতে ভোট হবে, সব কিছু নিয়েই তিনি মৌনব্রত অবলম্বন করেছেন। খানিকটা দূরে দর্শকের মতো দাঁড়িয়ে তিনি দেখছেন কিভাবে লড়াই করছে ছোট ছোট রাজনৈতিক দল আর বিএনপি। আসল কথা তিনি কোনো বলছেন না, যা কথা বলার সে কথাটা বলছে কিন্তু ছাত্র আন্দোলনকারী আর জামাতি ইসলামের নেতারা। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ইউনূস, কিন্তু কবে ভোট করাতে চান সে বিষয়ে নির্দিষ্ট করে কিচ্ছু বলছেন না। তবে কি তার সাঙ্গপাঙ্গ বা সঙ্গী সাথীদের চাপেই চুপ রয়েছেন ইউনূস? আদৌ কি তিনি চান বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো স্থায়ী সরকার তৈরি হোক? সেই কারণেই মুখে ভোটের কথা বললেও কাজে তিনি কিন্তু কিছুই করছেন না। আর এসবের পরও আরও একটা বড় ফ্যাক্টর কিন্তু রয়ে গেছে, তারাও কিন্তু চুপচাপ সব কিছু অবজার্ভ করে যাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বলেছিল যেমন করেই হোক ডিসেম্বরের মধ্যে ভোট করাতে হবে, নির্বাচিত সরকার আনতে হবে। এখনও পর্যন্ত ডিসেম্বরের মধ্যে ভোট করানোর কোনো ইঙ্গিত বা কোনো পদ্ধতি বার করতে পারেনি এই ছাত্ররা এবং ইউনূস সাহেব। সেনাবাহিনী কিন্তু অনির্দিষ্টকাল চুপ করে বসে থাকবে না, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা নেবে বলে অন্তত মনে হয় না। তারা কি করবে আগামী দিনে সেটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হতে চলেছে।